উত্তরটা অত্যন্ত আমার মনে হয় সুন্দর হয়েছে নেতাকর্মীদের উত্তরের চেয়ে। এই জন্য যে নেতাকর্মীরা দিন তারিখ মাস বলে ফেলেন, 2 সপ্তাহ পরে, কয়েক সপ্তাহ পরে এরকম বলে থাকেন, ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে এরকম বলে থাকেন। তিনি এরকম বলেননি। তিনি বলেছেন দ্রুতই আসবো, ফিরে আসবো। দ্রুত বলতে তিনি যেটা বোঝাচ্ছেন, আমিও যেটা মনে করি, অ্যানালাইসিস করলে এটা বলতে হবে যে নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। সত্যি কথা বলতে কি, নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত, যদিও নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অপপ্রচার, অভিযোগ, সন্দেহ, অবিশ্বাস, লোকজন এখনো ফোন করে জিজ্ঞেস করে প্রতিদিনই যে নির্বাচন কি সত্যি সত্যি ফেব্রুয়ারিতে হবে। এবং ইউনূস সাহেব, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন কয়েকদিন আগে, আমাকে জনগণ 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতা থাকার জন্য চায়, এটা বলেছেন। এই সমস্ত কথা বলার পরে বিভিন্ন স্তর থেকে কিছু রিয়াকশন এসছে, রিয়াকশন আসার কথা। ফলে একটা কনফিউশন আছে, যদিও তারেক রহমান বলেছেন ক্লিয়ারলি যে নির্বাচনের ব্যাপারে কোনো কনফিউশন এখন আর নাই। ঠিক আছে, রাজনৈতিক নেতা হিসেবে তার এটাই বলা উচিত, কিন্তু বিভিন্ন মহল থেকে এরকমভাবে আশঙ্কা আছে। তো ফলে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যখন নির্বাচন তফসিল ঘোষণা করবে, তখন বোঝা যাবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, তখন বোঝা যাবে নির্বাচন কমিশন টেক ওভার করেছে। সাধারণত নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন চলে যায় এবং তখন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। তো নির্বাচন কমিশন যখন টেক ওভার করবে, তখন নির্বাচন হবে, তখন এর আগে যে তফসিল যারা দেয়া হবে, সেই তফসিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার, বাছাই এবং নির্বাচনের তারিখ, ভোটের তারিখ, এগুলো হবে। তো এর আগে কিছু সময় দেওয়া হবে, 45 দিন সময় দিয়ে সাধারণত গত বেশ কয়েকটা টার্ম থেকে দেওয়া হচ্ছে। 90 দিন থাকে নির্বাচনের জন্য সময়, এবং বর্তমান সরকারের নির্বাচন হওয়ার কথা, অথবা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসার কথা, বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। ফলে অনেক ধরনের ধূম্রজাল রয়ে গেছে। ফলে এটা ক্লিয়ার হচ্ছে না। যা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি মনে করি যে জনাব তারেক রহমান বাংলাদেশে যাওয়ার যে সিদ্ধান্ত, এটা এর মধ্যে একটা প্রিপেয়ার্ড হবে বিষয়টা। তো এটার জন্য যে সময়টা, এই সময়টাকে বাদ দিয়ে দ্রুত বলতে আমার মনে হয় নির্বাচন তফসিল দেওয়া হলেই তিনি চলে যাওয়ার জন্য দিনক্ষণ তারিখ চূড়ান্ত করে ঘোষণা দিয়ে দিবেন। বিষয়টা এদিকে আগাচ্ছে বলে মনে হচ্ছে। তো উনি বলেছেন যে একক দল বা কেউ মাস্টার মাইন্ড না, জুলাই আগস্টে যা ঘটেছে উনি সে কৃতিত্ব মানে এককভাবে কাউকে, কিন্তু আমরা তো এককভাবে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলন থেকে কয়েকজন সামনে সারিতে ছিলেন, তারা বিভিন্নভাবে নির্যাতনও হয়েছে। তো সেইখানে তাদের কৃতিত্বটাকে কি উনি ম্লান করলেন কিনা? এখানে আমার মনে হয় আরেকটু ব্রডলি যদি আমরা দেখি, ইন জেনারেল বা মোটা দাগে যদি বলি, তাহলে বলতে হবে তারেক রহমান বরঞ্চ বাংলাদেশের জনগণকে কৃতিত্ব দিয়েছেন। সকল রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে সবাইকে কৃতিত্ব দিয়েছেন। এমনকি যারা বাইরে থেকে, প্রবাসী থেকে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই আজকে আমি যে অংশ নিচ্ছি ট্রাভেল টক সহ, আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি, হাসিনা আক্তার এবং অন্যান্যরা, এবং আমি মোখলেসুর রহমান চৌধুরী এবং আমরা অন্যান্যরা সবাই মিলে আমরা টেবিল টক সহ বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে, ইউটিউব মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভূমিকাগুলো রেখেছি, তিনি এই কথা তাদেরকেও কৃতিত্ব দিতে ভুল করেননি। তিনি পরিষ্কার বলেছেন এইভাবে তারা ভূমিকা রেখেছেন, এবং এইভাবে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা যারা ভূমিকা রেখেছেন তাদের কথাও বলেছেন। ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখানে ম্লান না করে বরঞ্চ সবার যে ভূমিকা, সেটাকে আমার মনে হয় স্মরণ করিয়ে দেওয়া, সেটা কৃতজ্ঞতা প্রকাশ করা। তিনি করেছেন স্বল্প সময় সাক্ষাৎকারে, ইলাবোরেট করে তো কথা বলা যায় না, তারপর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি দিতে চেয়েছেন সাবলীলভাবে এবং স্পন্টেনিয়াসলি। ধন্যবাদ। নির্যাতিতদের উনি মূল্যায়ন করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কমিটি ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশে অভিযোগ এসেছে আমাদের কাছে যে সেখানে দেখা গেছে যে আগের এক ধরনের হাওয়া ভবনে যে সিন্ডিকেট ছিল তাদের হস্তক্ষেপ, বা যারা প্রবাসী ছিল তাদের হস্তক্ষেপ, মানে বিভিন্ন নেতাদের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নির্যাতিতরা আসলে বঞ্চিত হচ্ছে। কিন্তু উনি তো বলছেন যে নির্যাতিতদের উনি মূল্যায়ন করবেন। তো সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে নির্যাতিতদের মূল্যায়ন করবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দলের ভিতর থেকেই। তারেক রহমান এখন অনেক ম্যাচিউরড, 17 বছরের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি এখান থেকে বসে তিনি রপ্ত করেছেন আরো বেশি করে, এবং তিনি বলেছেন যে তার শরীর যদিও পড়েছিল যুক্তরাজ্যে, তার মন এবং তার অবয়ব এবং তার রাজনীতি ছিল বাংলাদেশে, এবং তিনি সেই জন্য কাজ করেছেন, এবং যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৎ, যারা জনপ্রিয় তাদেরকে তিনি মূল্যায়ন করবেন, নির্যাতিত তাদের মূল্যায়ন করবেন বলেছেন। এবং আমি বিশ্বাস করি করবেন। যেমন আমরা আজকে এই যে বাইরে আছি, আজকে 17 বছর বেশি সময় ধরে আমরা আজকে যুক্তরাজ্যে আছি, এবং আমরা
ত্যাগ তিতিক্ষা স্বীকার করে স্যাক্রিফাইস করে রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে এখানে আসতে হয়েছে। এবং এই যে অবদান ভূমিকা, এবং আমি তো শেষ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি গণতান্ত্রিক ধারা বজায় রাখতে, চেষ্টা করেছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ সব দলকে নিয়ে নির্বাচন করতে, চেষ্টা করেছি সব দলের অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। আওয়ামী লীগ সহ 14 দল তাদের মহাজোট যারা আন্দোলন করছিল তাদেরকে নির্বাচন নিয়ে এসেছিলাম। কিন্তু জেনারেল মঈনের যে ক্ষমতা দখলের কয়েকবারের চেষ্টা আমি ব্যর্থ করে দিয়েছিলাম। কিন্তু জেনারেল এরশাদের নমিনেশনটা বাতিল করা হয়েছিল শেষ পর্যন্ত শর্টকাট ওয়েতে। এটা ছিল লাস্ট ট্রাম্প কার্ড, এটা করতে আমি না করেছিলাম। এবং না করেছিলাম জেনারেল এরশাদের জন্য নয়, গণতন্ত্রের জন্য। এবং সবাইকে নির্বাচন করতে দিতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। এবং এটা না করলে কিন্তু এই 1/11 ঘটনাটা ঘটতো না। 1/11 নিয়ে তারেক রহমান বলেছেন। ফলে বিষয়টা সম্পর্কে তিনি অবহিত, এবং যারা যে অবদান রেখেছেন তাদেরকে মূল্যায়ন করতে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ যে যেখানে আছেন তাদেরকে, যারা ভূমিকা রেখেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং আমি আশা করি অতীতে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা নিজেও বলেছেন। ফলে এখন তো যারা যারা অবদান রেখেছে তাদেরকে চেনা যায়, জানা যায় তারা কে কোন পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে টেলিভিশনের ভূমিকা নিয়ে ইউটিউব সহ বিভিন্ন জায়গায় যারা যে ভূমিকা রেখেছে তাদেরকে মূল্যায়ন করার মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি যে জনসমর্থন আদায়ের আর একটা পদ্ধতি, আমার মনে হয় এটা ভালো হবে। এইটা সামনে এগিয়ে নিয়ে যাবে। নিন্দুকেরা তখন কথা বলার সুযোগ পাবে না। একটা দেখেন যে মানে আপনি সহ আরো অনেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে ওই সরকারের সময়, দেশে যেতে পারে নাই বিভিন্নভাবে মামলা টামলার ভয়ে। আরেক কথা হচ্ছে শুধু দল না, আমাদের মতো আরো অনেকেই কাজ করেছে। আমরা যারা অনলাইনে ভূমিকা রেখেছি, অনলাইন যুদ্ধটা কিন্তু আমরা চালিয়ে রেখেছি। যখন বিএনপিকে বিভিন্ন টেলিভিশনে গিয়ে কথা বলতে দেওয়া হয়নি, বা শুধু বিএনপি না, আরো অনেক দল আছে যাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, তখন আমরা বাইরে থেকে চালিয়ে রেখেছিলাম। তো সেই সব ব্যাপারগুলা আপনি কি মনে করেন যে এই যে যারা নির্যাতিত হয়ে দেশের বাইরে ছিল, যারা ওই সরকারের হামলা মামলা শিকার হয়েছে, দলীয় এবং নির্দলীয় সবার ক্ষেত্রে উনি সুবিচার করবে, এরকম কি মনে হয় যে যদি বিএনপি ক্ষমতায় আসে? আমি মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আসার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হলে যেটা হবে যে এরকমভাবে যারা দেশের ভেতরে বাইরে যারা সংগ্রাম ত্যাগ তেতিকা করেছেন, যেমন 1/11 দিন রাষ্ট্রপতির ভাষণের মধ্যে কয়েকটা আপত্তিকর, রাষ্ট্রের বিরোধী এবং গণতন্ত্র বিরোধী বেশ কয়েকটা কথা তারা লিখে নিয়ে এসেছিল। আমি সেই লাইনগুলো কেটে দিয়েছিলাম। সেই সময়ে সেই তুপের মুখে সশস্ত্র বাহিনীর কতিপয় দুর্বৃত্ত যারা বিপদগামী, সেই সমস্ত অফিসারদের বন্দুকের নলের মুখে এটা আমি কেটে দিয়েছিলাম। সেইভাবে ভূমিকা রাখার ফলে একটা পর্যায়ে দেশ থেকে আমাকে চলে আসতে হয়েছিল, এবং ভূমিকা রেখে আজকে বিদেশে এত বছর ধরে আমি আসি। জনাব তারেক রহমান আছেন, এবং এখানে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে ভূমিকা রাখছেন, জনাব তারেক রহমান তাদেরকে চেনেন। তারেক রহমানের সাথে যারা ভূমিকা রাখছেন, দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে এই যে অবদান যারা রেখেছে তাদের ক্ষেত্রে মূল্যায়নের জন্য তারেক রহমানকে আপনারা সহযোগিতা করবেন। একজনের পক্ষে সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। আর যারা ভূমিকা রেখেছেন তারা তো কোনো ব্যক্তিগত কারণে ভূমিকা রাখেননি। এই যে আজকে ইউটিউব চ্যানেলে ভূমিকা রাখা বা আমি এখানে অংশ নেওয়া, আমাদের তো কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। বছরের পর বছর আমরা বক্তব্য দিয়েছি, এবং আমি তো পরিষ্কার করে বলেছিলাম যে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা যাবে না। এবং এটাও বলেছিলাম ফ্যাসিবাদ সরকার বিদায় হবে যে কোনো মুহূর্তে, খড়কুটোর মতো ভেসে যাবে জনগণের আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের মুখে। একটাই পথ খোলা তারা রেখেছে নিজের অজান্তে, অলক্ষ্যে, এবং সেই পথে তারা বিদায় হয়েছে। এবং এই জন্য আজকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে। যাদের যে ভূমিকা আছে, আমাদের দেশটা ছোট, এবং সেই হিসাব করলে রাজনীতি সচেতন মানুষ, যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাজনীতি সচেতন, কিন্তু এইটাকে মোল্ড করা, ওপিনিয়ন মোল্ড করা টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এর হাতে গোনা কিছু লোক, এবং কারা কি ভূমিকা রেখেছে। এবং এই যে ভূমিকাগুলো নিঃসন্দেহে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভবিষ্যৎ যারা সরকার আসবেন তাদেরকে এইগুলো মূল্যায়ন করতে হবে। আল্লাহ বলেছেন যোগ্য লোকদের যোগ্য স্থানে বসাও, রাইট ম্যান ইন রাইট প্লেস মাস্ট বি পজিশনড। এবং এটার মাধ্যমে আজকে গুণী লোকদেরকে যদি বসানোর দায়িত্ব হচ্ছে সরকারের, কমিউনিটির, রাজনৈতিক দলের, বসার মাধ্যমে তারা নিজেরা হবেন। এটা